ফখরুদ্দিনের অফিস থেকে। কারণ ফখরুদ্দিন এবং সম্ভবত মইনুল হোসেনের বিরুদ্ধে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। ওই আর্টিকেলের পরে ডিজিএফআই থেকে চাপ দেওয়া হলো নয়াদিগন্তকে যে মাহমুদুর রহমানের লেখা আর ছাপানো হবে না। তখন আমার আরেকটা লেখা আলমগীর মহিউদ্দিন ভাইয়ের টেবিলে ছিল এবং তাদেরকে বলা হয়েছিল এই লেখাটি এডিট করতে হবে। তো মহিউদ্দিন ভাই আমাকে ফোন করলেন, ফোন করে বললেন, মাহমুদ ভাই আপনাকে নিয়ে তো খুব বিপদে আছি, ডিজিএফআই চাপ দিয়েছে, আপনার লেখা ছাপানো যাবে না, যদিও বা আমরা লেখা ছাপাই তাহলে এটাকে এডিট করে স্যানিটাইজ করে লেখা ছাপাতে হবে, আপনি কি বলেন? আমি বলেছিলাম, মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ, আমার লেখা যদি অবিকৃতভাবে আপনি ছাপাতে পারেন তাহলেই ছাপাবেন, যদি অবিকৃতভাবে ছাপাতে না পারেন আমার লেখা ছাপানোর দরকার নাই। এটা বলার পরে মহিউদ্দিন ভাই সাহস করে তখনকার ডিজিএফআই কে পাত্তা না দিয়ে তিনি আমার লেখা অবিকৃতভাবে ছাপিয়েছিলেন। এই হচ্ছেন আলমগীর মহিউদ্দিন। এটা বলা প্রয়োজন, কারণ আপনারা জানেন না এবং এই ইতিহাসগুলো আসলে বর্ণনা করা প্রয়োজন, না হলে বাংলাদেশের জার্নালিজমের ইতিহাস রচিত হবে না। বাংলাদেশের জার্নালিজমের সঠিক ইতিহাস রচিত হতে হলে এই যে লড়াইটা সম্পাদকদের, এই লড়াইটা আপনাদের জানা আবশ্যক। তাহলে আপনারা ভবিষ্যতে আলমগীর মহিউদ্দিন হতে চাইবেন যদি ইতিহাসটা জানেন। এ তো গেল আলমগীর ভাইয়ের সাথে আমার 2 বছরের লেখালেখির গল্প। তারপরে আমার দেশ আসলো। আমার দেশ আসার পরে আমার সহকর্মীরা, আজকে এই মুহূর্তে কেউ নাই, আবদাল আহমেদ, আবদুল্লাহ, তারা খুব আপত্তি জানালো যে আপনি এখন আমার দেশের সম্পাদক, আপনি যদি নয়াদিগন্ততে লেখেন তাহলে আমাদের ইজ্জত কমে যায়, এখন আপনাকে আমার দেশে লিখতে হবে। তো সেই থেকে নয়াদিগন্তে আমার লেখা বন্ধ হলো এবং আমার দেশে লেখা শুরু হলো 2008 সালের শেষ দিক থেকে। এরপরে আসি আবুল আসাদ ভাই। আসাদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অন্য জায়গায়, মামলার সম্পর্ক, এটা অন্য সম্পর্ক। এবং মামলার সম্পর্কটা দুঃখজনক, কারণ আমি যখন 2013 সালে জেলে গেলাম, জেলে যাওয়ার পর আমার দেশ বন্ধ করে দেওয়া হলো, প্রেস সিলগালা করে দেওয়া হলো। তখন 2 দিন আসাদ ভাইয়ের সংগ্রাম পত্রিকার প্রেস থেকে আমার দেশ ছাপা হয়েছিল এবং দ্বিতীয় দিন পুলিশ এসে আক্রমণ করলো আমার সংগ্রাম পত্রিকায় এবং আমাদের কর্মচারী যারা ছিল আমার দেশের এবং সংগ্রামের, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং ওই কারণে মামলা দিল আমার মায়ের বিরুদ্ধে এবং আবুল আসাদ ভাইয়ের বিরুদ্ধে, 2 জনের বিরুদ্ধে। কাজে 2 জন ওই যে বলে না মামলাতে কেস পার্টনার। সো আমার দেশ নিয়ে আবুল আসাদ ভাই এবং আমার মা কেস পার্টনার। কাকতালীয় ভাবে 2 জনের বয়স একই, আমি যতদূর জানি। আমার মায়ের বয়স 87 বছর, তো আমার ধারণা আবুল আসাদ ভাইয়েরও আমি শুনেছি ওনার বয়সও নাকি 87 বছর। কাজে 2 জন একই বয়সের এবং একই মামলার আসামি। তো এই মামলাটা নিয়ে, মানে আমার মা এবং আবুল আসাদ ভাইয়ের মামলা নিয়ে আমি অনশন করেছিলাম। এটার প্রতিবাদে 2013 সালে, তখন আমি ডিবিতে রিমান্ডে। আমি যখন জানলাম যে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আসাদ ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমার তখন করার কিছু ছিল না। ডিবিতে আপনি কি প্রতিবাদ করতে পারেন? প্রতিবাদ করার কোনো সুযোগ নাই। যারা যারা ডিবিতে গেছেন রিমান্ডে তারা জানেন। আমার ধারণা এখানে কেউ কেউ আছেন যারা ডিবিতে রিমান্ডে গেছেন। তো আমি তখন ভাবলাম আমার একটাই প্রতিবাদের রাস্তা, আমি অনশন করতে পারি। তো আমি প্রতিবাদ করে অনশন করলাম এবং 8 দিন অনশন আমি করেছিলাম। 8 দিন, তারপরে তারা আমাকে পিজিতে নিয়ে আসলো এবং সেখানে স্যালাইন ট্যালাইন দিল। তারপরে আমি অনশন 8 দিন পরে আমি প্রত্যাহার করেছিলাম। তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক, মামলার সম্পর্ক। এবং আজকে আপনারা অত্যন্ত 2 গুণজনকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার। আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না, এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা। কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়া দেশে তার যোগ্য সম্মান পান নাই, কারণ তিনি ইসলামপন্থী মানুষ। শুধুমাত্র এই অপরাধের জন্য তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই, অথচ বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ। দুর্ভাগ্যজনকভাবে
আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে। যেমন ধরুন, আমি যদি বিশ্ব প্রেক্ষাপটে চলে যাই, আমাদের মুসলিম জ্ঞানীগুণী যারা আছেন, স্কলার যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে? ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে? আমাদের নাকি একটা ওয়াইসি আছে, আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা, তাদের তেল দিয়েছে আল্লাহ, অনেক সম্পদ দিয়েছেন, তারাই বা কোথায় ইসলামিক স্কলারদের তারা মূল্যায়ন করছেন না। আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে, হয় ফিলিপিনের ম্যাগসেসাই অ্যাওয়ার্ড কেউ পাবে, না হলে পুলিৎজার অ্যাওয়ার্ড পাবে, না হলে নোবেল পাবে। তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য। তাহলে ইসলামী বিশ্ব কি করছে? 2 কোটি মুসলমান, তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না? এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কারণেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না। এখান থেকে 5ই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার, এখান থেকে বেরিয়ে আসবার। এবং আমি মনে করি আজকে মানারত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে। এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই। সর্বশেষ কথা, আমরা আরো ওনাদের বক্তব্য শুনবো, আলমগীর ভাইয়ের বক্তব্য শুনবো, আবুল আসাদ ভাইয়ের বক্তব্য শুনবো। আমি আর বেশি সময় নিতে চাই না। সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলছি, আমি মনে করি জার্নালিজম ডিপার্টমেন্টের একটা মূল্য বেড়েছে। আমি এবার দেখতে পাচ্ছি দীর্ঘ 5 বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশে ফিরে, কারণ কোন ইউনিভার্সিটির দাবি দাওয়াতে আমি দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা অবাক অভিজ্ঞতা, যে তারা দাবি করছে যে তাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট খুলতে হবে। এরকম দাবি কিন্তু আগে আমি কখনো দেখি নাই। তার মানে জার্নালিজম অ্যাজ এ ডিপার্টমেন্ট, এটার চাহিদা বাড়ছে। এটা একটা, আপনারা যারা জার্নালিজমের ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এটা একটা সৌভাগ্য। আপনারা সঠিক সময়ে সঠিক জিনিস পড়ছেন। এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্ট কিন্তু বেশ তাদের সুনাম বৃদ্ধি পাচ্ছে, সমৃদ্ধশালী হয়ে উঠছে। আপনাদের যুগপূর্তি সফল হবে বলেই আমি আশা করি, কারণ আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে মানারতের ছেলেমেয়েরা সেখানে সুনামের সাথে কাজ করছে সাংবাদিক হিসেবে। আমার দেশেও কিন্তু মানারতের ছেলেমেয়েরা কাজ করছে। একটু আগে ডক্টর আব্দুর রবের সাথে কথা হচ্ছিল আমাদের একজন সহকর্মী নিয়ে, যে মানারতের ছাত্র। কাজে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করছি। আমি আশা করি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উত্তরোত্তর এগিয়ে যাবে এবং মানারত ইউনিভার্সিটির জার্নালিজমের ছাত্রছাত্রীরা বাংলাদেশের মিডিয়ার মুখ উজ্জ্বল করবে, মিডিয়াকে সমৃদ্ধ করে তুলবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। এবং শেষ করবার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই 2 জন গুণী মানুষের পাশে আমাকেও সম্বর্ধনা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য